আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার নেতানিয়াহুকে হটাতে একট্টা ইসরায়েলের বিরোধী দলগুলো। ইসরায়েলের জরুরি বৈঠকের ডাক, নেতানিয়াহু সরকারের পতনের ইঙ্গিত। ইরানের ইতিহাসে প্রথম নারী মুখপাত্র কে এই ফাতেমা। পশ্চিম তীর বসতি স্থাপনকারী ইসরায়েলিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। যে কারণে জম্মু কাশ্মীরের নির্বাচনে দাঁড়াচ্ছেন না মেহবুবা মুফতি। পশ্চিমবঙ্গে বিক্ষোভ, যেভাবে বিজেপির কারণে সুবিধা পেল মমতা। টেলিগ্রামের সিইওর শর্ত সাপেক্ষে জামিন, ফ্রান্স ত্যাগে নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিরোধী দলগুলো জরুরি বৈঠকের ডাক দিয়েছে দেশটির ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও নেসেটের সাবেক সদস্য মেজর জেনারেল ইয়ার গোলান। তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে দেশ ধ্বংসকারী আখ্যা দিয়ে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছেন। গোলান তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, আজ আমি বিরোধী দলে থাকা আমার সকল সহকর্মীদের প্রতি একটি স্পষ্ট আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে একই পথে একসঙ্গে যাত্রা শুরু করি। তিনি আরো বলেন, ইসরায়েল এখন একটি অভূতপূর্ব ও অস্বাভাবিক জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের দেশ রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক, সামাজিক এবং সাংবিধানিকভাবে ভেঙে পড়েছে। বিরোধী দলীয় নেতাদের উদ্দেশ্যে দেওয়া এই বার্তায় গোলান আরো বলেন, আমরা একটি যুদ্ধের মধ্যে আছি। 328 দিন ধরে আমরা জিম্মি অবস্থায় আছি। আমাদের এখানে এখন হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ। আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে। আমাদের রিজার্ভ সেনারা টানেলের শেষ প্রান্তে আলোর দেখা না পেয়ে লড়াই করে যাচ্ছে। গোলানের এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, দেশ ধ্বংসকারী এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা সবাই এক হয়ে কাজ করে যাব। ফাতেমে মেহেজেরানি নামে সরকারের মুখপাত্র হিসেবে এক নারীকে নিয়োগ দিয়েছে মাসুদ পেজেশকিয়ানের সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই নিয়োগ দেন বলে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হলো। 54 বছর বয়সী মেহেজেরানি স্কটল্যান্ডের এডিনবরা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে পিএইচডি অর্জন করেন। এর আগে তিনি নারীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2017 সালে তিনি ইরানের সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টসের প্রধান নির্বাচিত হন। মেহেজারিন 1970 সালে ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরে জন্মগ্রহণ করেন। ইরানের বর্তমান প্রেসিডেন্টকে সংস্কারপন্থী হিসেবে ভাবা হয়। তার হাত ধরেই দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ হলো। এদিকে গত সপ্তাহে শিনা আনসারি নামে এক নারীকে ইরানের উপরাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন পেজেশকিয়ান। শুধু তাই নয়, মন্ত্রিসভায় ইরানের দ্বিতীয় নারী হিসেবে ফারজানেহ সাদেক মালডাজার্টকে সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। ফারজানেহ তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে স্নাতকোত্তর এবং ইসলামী আজাদ বিশ্ববিদ্যালয় থেকে নগর পরিকল্পনায় পিএইচডি করেছেন। ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ক্রমবর্ধমান সহিংসতার লাগাম টেনে ধরতে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইসরায়েল সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এক প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির বিরুদ্ধেও এই নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমিজমা দখলের লক্ষ্যে দীর্ঘদিন ধরে তাদের ভয়নীতি দেখানোর দায়ে যুক্তরাষ্ট্র ওই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে খবর দ্য গার্ডিয়ানের। নিষেধাজ্ঞায় পড়া প্রতিষ্ঠানটি হল হ্যাসমোর ইয়োস। প্রতিষ্ঠানটি অবৈধ বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দিয়ে থাকে। নিষেধাজ্ঞায় পড়া প্রতিষ্ঠানটি হলো হ্যাসমোর ইয়োস। প্রতিষ্ঠানটি অবৈধ বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দিয়ে থাকে। নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিদের মধ্যে এমন লোকজনও আছেন যাদের বিরুদ্ধে আগেও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপের শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং কোনো মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠান তাদের সঙ্গে লেনদেন করতে পারবে না। নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, গত জানুয়ারির শেষ দিকে খিরবেত জানুতা গ্রামের 250 বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে চলে যেতে বাধ্য করেছে ইয়সমোর ইয়োস। এছাড়া তা যেন আর তাদের জায়গাতে ফিরে আসতে না পারে সেজন্য গ্রামের চারপাশে বেড়া দেয় ইয়সমোর ইয়োস।
ভারতের জম্মু ও কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন মেহবুবা মুফতি। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। খবর দ্য হিন্দুর। মেহবুবা মুফতি 2016 থেকে 2018 পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি। নির্বাচনে প্রতিনিধিত্ব না করার কারণ জানিয়ে মেহবুবা মুফতি বলেন, তিনি মুখ্যমন্ত্রী হলেও দলের এজেন্ডা এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না। ভারতের কেন্দ্রীয় সরকার তাকে সে ক্ষমতা দেবে না। তিনি বলেন, 2016 সালে 12,000 ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা FIR বাতিল করেছিলাম। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। তাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান বন্ধ করেছিলাম। তখন বিজেপি মোদীর সঙ্গে জোট বেঁধে এসব করেছিলাম। এখন কি আমি এসব করতে পারবো? যদি না পারি তবে মুখ্যমন্ত্রী হয়ে কি লাভ? তিনি ইঙ্গিত করেন, বর্তমানে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি বদলে গেছে। এখন যিনি মুখ্যমন্ত্রী হবেন তার কোনো ক্ষমতাই থাকবে না। কেন্দ্রীয় সরকার সব পরিচালনা করবেন। তিনি আরও জানান, ন্যাশনাল কনফারেন্স ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছিলেন, মুখ্যমন্ত্রী হলে একজন পিয়ন বদলির জন্য তাকে সরকারের কর্মকর্তার কাছে ধর্ণা দিতে হবে। আমি পিয়নের বদলি নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত দলের প্রতিশ্রুতি পালন নিয়ে। তবে পিয়নের বদলির ঘটনা থেকে বোঝা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কতটুকু। দলের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারলে নির্বাচন করে আর বিজয়ী হয়ে কী লাভ? মেহবুবা বলেন, অনেকে বন্দী রয়েছেন এবং গণতন্ত্রের মঙ্গলের জন্য ভোটের আগে তাদের মুক্তি দিতে হবে। নেতাদের বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে গ্রেফতারের সমালোচনা করেন তিনি। মেহবুবা জানান, এসবের বিরুদ্ধে তিনি লড়াই করবেন। সে সঙ্গে তিনি প্রতিনিধিত্ব না করলেও তার দল নির্বাচনে অংশ নেবে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রথমে সাধারণ নাগরিকরা প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছিল। তাদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল ছিল না। তাই কিভাবে তাদের মোকাবেলা করা হবে তা নিয়ে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির সরকার চিন্তায় ছিল। তবে সম্প্রতি প্রধান বিরোধী দল বিজেপি সরাসরি এই ঘটনার প্রতিবাদে নেমে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। চেনা জানা রাজনৈতিক বিরোধীদের মোকাবেলায় সরকার আর ক্ষমতাসীন দলের পক্ষে সুবিধাজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। স্কুলের বাচ্চাগুলো পর্যন্ত রাস্তায় নেমে গেছে এবং বৃষ্টিতে ভিজে প্রতিবাদ মিছিল করছে। কলকাতার একটি স্কুলের বর্তমান ও সাবেকদের মিছিল দেখতে দেখতে মন্তব্য করেছিলেন এক পথচারী। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে নেমেছিলেন ওই স্কুলটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ওই ধর্ষণ ও হত্যার ঘটনার পর থেকে 2 সপ্তাহের বেশি হয়ে গেল প্রতিদিনই একাধিক ছোট বড় মিছিল জামায়াত হচ্ছে কলকাতা ও শহরতলির রাস্তায়। এসব মিছিল জামায়াতের জন্য নিয়মিতই যানজট লেগে থাকছে। তবে এই যানজটে দীর্ঘক্ষণ আটকে পড়া কাউকে বিশেষ বিরক্তি হতে দেখা যাচ্ছে না, যেটা সবসময় রাজনৈতিক মিছিল জামায়াতের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। চায়ের দোকানে খবরের কাগজ পড়তে পড়তে 2 বন্ধুর মধ্যে আলোচনা কানে এলো, এটা কোথায় গিয়ে থামবে বোঝা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও সম্ভবত বুঝতে পারছে না সাধারণ মানুষের এই প্রতিবাদ কোথায় গিয়ে থামবে। আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠন প্রতিবাদ নামলেও সিংহভাগ প্রতিবাদ মিছিলের সংগঠন ও যোগদানকারীরা একেবারেই সাধারণ নাগরিক। তবে প্রথম দিকের ওই প্রতিবাদ মিছিলগুলো রাজনৈতিক নেতাকর্মীদের যে অংশ নেয়নি তা নয়। এমনকি রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী ঘোষণা দিয়েই মিছিলগুলোতে যোগ দিয়েছেন, বিশেষত 14 আগস্টের রাতের রাস্তা দখল কর্মসূচিতে। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সারা বিশ্বে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের নির্বাহী প্রধান পাভেল দুরভ। বুধবার তার জামিন মঞ্জুর করেন ফরাসি আদালত। এছাড়া পাভেল দুরভকে 50 লাখ ইউরো জরিমানার শর্তে জামিন দেওয়া হয়। তাছাড়া তাকে সপ্তাহে 2 বার থানায় হাজিরা দিতে হবে এবং তিনি ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না। প্যারিসে ম্যাজিস্ট্রেটদের শুনানিতে 39 বছর বয়সী পাভেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চরমপন্থী তৎপরতা দমনে ব্যর্থতা ও মেসেজ অ্যাপটিতে অবৈধ আধেয় প্রকাশের নামে বেশ কিছু অভিযোগ আনা হয়। খবর আল জাজিরার। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ লেনদেন, কর্তৃপক্ষের চাহিদা অনুসারে তথ্য উপাত্ত সরবরাহের অস্বীকৃতি এবং শিশু পর্নোগ্রাফির ছবি প্রকাশ করা। পাশাপাশি রয়েছে মাদক পাচার, প্রতারণা ও অর্থ পাচারের মতো অভিযোগ। দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হলেও তাকে এখনই দোষী বা কোনো বিচারের মুখোমুখি পড়তে হচ্ছে না। কর্তৃপক্ষ মনে করছে তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তাই তাকে বিচার বিভাগীয় তত্ত্বাবধানে রাখা হচ্ছে।
বিচারকরা তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ জারি করেছেন। তবে টেলিগ্রাম কর্তৃপক্ষ ইউরোপীয় প্রযুক্তি বিষয়ক আইনকানুন মেনে চলে জানিয়ে দুরবের আইনজীবী ডেলিফ অলিভার কামিন্সকি বলেছেন, অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অযৌক্তিক। এদিকে টেলিগ্রামে সংগঠিত অপরাধগুলো তদন্তের অংশ হিসেবে রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরবের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্যারিসের প্রসিকিউটররা বলছেন, তাকে ফ্রান্সের আনুষ্ঠানিক তদন্তের অধীনে রাখা হয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এবার নেতানিয়াহুকে হটাতে একট্টা ইসরায়েলের বিরোধী দলগুলো। ইসরায়েলের জরুরি বৈঠকের দাগ, নেতানিয়াহু সরকারের পতনের ইঙ্গিত। ইরানের ইতিহাসে প্রথম নারী মুখপাত্র কে এই ফাতেমা। পশ্চিম তীর বসতি স্থাপনকারী ইসরায়েলিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, যে কারণে জম্মু কাশ্মীরের নির্বাচনে দাঁড়াচ্ছেন না মেহবুবা মুফতি। পশ্চিমবঙ্গে বিক্ষোভ, যেভাবে বিজেপির কারণে সুবিধা পেল মমতা। টেলিগ্রামের সিইওর শর্ত সাপেক্ষে জামিন, ফ্রান্স ত্যাগে নিষেধাজ্ঞা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।